বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আদি অফিসে এসে ওর বিয়ে হিয়াকে ডেকে পাঠালো। স্যার, তোমাকে যে বলছিলাম মিস্টার বানসালের ফাইলটা রেডি করতে, কই সেটা? স্যার এই যে। হিয়া ফাইল এগিয়ে দিল। আদি ফাইল চেক করছে আর হিয়া ওর দিকে তাকিয়ে আছে। তখন আদি দেখলো হিয়া ওর দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? কিছু না স্যার। ওকে, তবে যাও, আবার দরকার হলে তোমাকে ডেকে নেব। ওকে। হিয়া চলে গেল আদির কেবিন থেকে। আদি কাউকে ফোন করলো। কই এখন? জ্ঞান ফিরেছে ওর? ওকে, আমি এখন যেতে পারবো না, বাই। ফোন কেটে দিয়ে চেয়ারে হেলান দিয়ে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করলো আদি। হসপিটালের ওটি থেকে বেরিয়েই রৌদ্রকে এক নজর দেখলাম আমি। ঘুমিয়ে আছে বাচ্চাটা। কি করব বুঝতে পারছি না। আমাকে রৌদ্রুর ফ্যামিলি ওর দাদা দাদু এদের সাথে দেখা করতে হবে। আদি নামের লোকটার সাথে দেখা করে কথা বলার কোনো রুচিই হচ্ছে না আমার আর। কি মনে করেন নিজেকে কে জানে? ওটির ড্রেস চেঞ্জ করে রৌদ্রকে কোলে নিয়ে নিজের কেবিনে যেতেই দেখি আব্বু বসে আছে। আব্বু তুমি কখন আসছো? আমাকে ডেকে পাঠাইতা। একটু আগে এসেছি একটা কথা বলতে। বলো আব্বু। আমি তোমার জন্য ছেলে পছন্দ করেছি। ওরা আজ সন্ধ্যায় তোমাকে দেখতে আসবে, তাড়াতাড়ি বাসায় আসবা। আব্বুর কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কেন জানি সব এলোমেলো লাগছে। আব্বু আমি এখনই বিয়ে করব না। আমি তোমার কাছে জিজ্ঞেস করিনি যে তুমি বিয়ে করবে কিনা, আমি অর্ডার করলাম। আব্বু চলে গেল। আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। রোদ্দুর ওর ছোট ছোট হাত পাগুলো ছোড়াছুড়ি করছে। আর মাত্র 2 দিন আছে, তারপর রোদ্দুরকে কোথায় রাখবো আমি? কাল সকালেই আমি যাব মিতুর শ্বশুর বাড়ি। আদির আম্মু মন খারাপ করে বসে আছেন। রোহান এসে মায়ের কোলে মাথা রাখলো। আম্মু, মন খারাপ করো না, দেখো সবটা ঠিক হয়ে যাবে। আমার ছেলেগুলো বড় হয়ে গেল কবে এত? আমার আদি তো আগে আমার অনেক খেয়াল রাখতো, আর এখন তুই আছিস আমার খেয়াল রাখতে। আম্মু, ভাইকে টাইম দাও, ঠিক হয়ে যাবে আগের মতো। তাই যেন হয়। রেহান মনে মনে ভাবে। ভাইয়াকে আমার সন্দেহ হয় আম্মু, এটা তোমায় কিভাবে বলবো? ভাইয়া 17 দিন হয়ে গেল ভাবির মৃত্যুর, অথচ ভাইয়া একদম নর্মাল হয়ে গেছে। সবগুলি ফেলছি আমি, জানি না কি হতে চলেছে। রেহান শোন, আম্মু। আমার নাতিকে এনে দে। বৌমা নেই, অন্তত ওকে নিয়ে বাঁচতে চাই আমি। আর কেউ তো এ বাড়িতে আমার খেয়াল রাখে না। আমিও না। তুই তো একাই। আম্মু এখন বলো না, ভাইয়ার মনের অবস্থা তো জানো, তাই একা থাকে এখন, আর আব্বুর অফিসের কাজে বিজি। হয়েছে বাবা, আর ভাইয়ের জন্য সাপাই গাইতে হবে না। চল খাওয়াই দিই। অনেকদিন খাইয়ে দিই না তোদের দুই ভাইকে। ছোটবেলায় দুজন কত ঝগড়া করতি, কে আগে আমার কাছে খাইয়ে নিবি বলে। আবার করবো এখন ঝগড়া? চলো, ক্ষুধা লাগছে। হসপিটাল থেকে বেরিয়ে পাশের একটা পার্কে রোদ্দুরকে নিয়ে বসে আছি। বাসায় যাওয়ার কোনো ইচ্ছাই হচ্ছে না আমার। রাত হয়ে এসেছে প্রায়। রাস্তা দিয়ে সাই সাই করে গাড়ি চলে যাচ্ছে। জানি না বাসায় গেলে আজ আবার কি হয়। ঘড়িতে সময় দেখে নিলাম, 6টা 15 বাজে। হঠাৎই গুলির শব্দ হলো। এক লোক দৌড়ে আসছিল, পেছন থেকে গুলি করায় মাটিতে লুটিয়ে পড়ল সে। আমার কলিজা শুকিয়ে গেল ভয়ে। কে গুলি করলো দেখার জন্য পেছনে তাকালাম। যাকে দেখলাম তাকে আমার ভয় দ্বিগুণ বেড়ে গেল। আদি, উনি এখানে কেন? আর এই লোককে মারলই বা কেন? আমার ভাবনার মাঝেই উনি আমার কাছে এসে বললেন, এই টাইমে এখানে কি করছেন আপনি? আর বারবার আমার সামনে কেন চলে আসছেন? নিজেকে স্বাভাবিক করে বললাম, আমি না, আপনি আমার সামনে আসেন বারবার। আমি না এলে এতক্ষণে পটল তুলতেন। মেয়ে মানুষ মানেই ভেজাল। আজব, আমি কি করলাম? কিছুই করেননি, যান বাসায় যান। আমার বাচ্চার আম্মু। কি? সকালে আপনি তো বলেছিলেন। ও আল্লাহ, এ লোক এমন কেন? আমি সাইকো, সামনে থেকে যান, না হলে রাগ উঠলে দেখা যাবে গুলি করে আপনাকে উপরে পাঠিয়ে দেব। আপনাকে দেখেই তো মনে হয় সুস্থ নন। কোনো সুস্থ মানুষ এমনি এমনি একটা লোককে এভাবে মারে না। আদি হাসলো। হাসবেন না, আমি পুলিশে ফোন করব এখনই। পাকনামি না করে বাসায় যান, আপনার জন্যই ভালো। এই সন্ধ্যায় এই পার্ক এরিয়াটা রিস্কি। বলে আদি চোখে সানগ্লাস লাগিয়ে চলে গেল। এমন কেন ইনি? মিতু যে কীভাবে এনার সাথে সংসার করেছে কে জানে।
আমিও বাসায় গেলাম। সত্যি কেমন যেন লাগছিল পার্কে থাকতে। বাসায় এসেই দেখি দরজার সামনে অনেকগুলো এক্সট্রা জুতো। বুঝতে বাকি নেই পাত্রপক্ষ এসেছে। জানি না এখন আবার কোন কাহিনী শুরু হয়। আমি বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। মামি দেখি খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে গাম্ভীর্যতা। আমি কিছু বুঝলাম না কি হয়েছে। চুপচাপ ভেতরে গেলাম। আম্মু আমার কোল থেকে রৌদ্রকে নিয়ে বেডে শুয়ে দিল। তখনই মামি এসে বলল তাড়াতাড়ি রেডি হতে, পাত্রপক্ষ ওয়েট করছে। আমি অসহায় মুখে আম্মুর দিকে তাকালাম। আম্মু চোখ দিয়ে আস্থা দিল আমায়। নীল কাতানের শাড়ি পরেছি, গলায় চেইন, হাতে চুড়ি, কানের দুল, কপালে কালো ছোট্ট টিপ। ব্যাস, আমার সাজ শেষ। শ্বাস শেষ হতেই মামি এলেন। কি রে, হলো তোর? চল তাড়াতাড়ি। আমি রোদ্দুর কপালে চুমু দিয়ে মামির সাথে ড্রয়িং রুমে গেলাম। দেখলাম দুইজন মহিলা, একজন মাঝবয়সী মেয়ে আর একজন লোক, মনে হয় ছেলের বাবা। আর বাবার পাশের সোফায় একজন বসা, ফর্মাল ড্রেস পরা। আমাকে তার মুখোমুখি বসানো হলো। দুজন ভদ্র মহিলার মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? ইনায়াত। বাহ, বেশ মিষ্টি নাম। ভাবি, আমাদের সাজিদের সাথে বেশ মানাবে বলো। ওনার কথা শুনে বুঝলাম উনি বরের ফুপি। ওনারা আরও বেশি কিছুক্ষণ কথা বলল। একসময় বরের বাবা বলল, আমার মনে হয় এনায়েত আর সাজিদকে কথা বলতে দেওয়া দরকার রেখা। ইনায়ামা যাও, সাজিদকে নিয়ে তোমার রুমে যাও। আমার ইচ্ছা করছিল না ওনার সাথে কথা বলার। কেমনটা নজরে তাকিয়ে আছেন আমার দিকে। তবুও সবার কথা মেনে রাজি হলাম। উঠে দাঁড়িয়েছি আর আল্লাহকে ডাকছি এই বিপদ থেকে বাঁচাতে। সাজিদ উঠে এসে আমার পাশে দাঁড়ালেন। অমনি রোদ্দুর কান্নার আওয়াজ কানে এলো আমার। দৌড়ে রোদ্দুর কাছে গেলাম, গিয়ে ওকে কোলে নিলাম। বাবা সহ পাত্রপক্ষের সকলে এখন আমার রুমে উপস্থিত। সাজিদের বাবা মা আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখছে। ভাই, আপনি তো বলেছেন আপনার মেয়ে পড়াশোনা শেষ করে ডক্টর হয়ে রোগীর সেবা করে। কোনো প্রেম ভালোবাসার ব্যাপার নেই জীবনে, তাহলে এই বাচ্চা কি? সাজিদের বাবা প্রশ্নে বাবা রেগে আমার দিকে তাকিয়ে নরম গলায় ওনাকে বলে, আসলে হয়েছে কি, এই বাচ্চাটা হসপিটাল থেকে এনেছে, কে যেন ফেলে রেখে গেছিল। তাহলে এই বাড়িতে কি করে এই বাচ্চা? আরও নানা প্রশ্ন করলেন ওনারা। বাবা ওনাদের বুঝালেন অনেক কিছু। ওনারা কিছুতেই বুঝতে রাজি নন। একটা অবিবাহিত মেয়ের ঘরে 18 দিনের বাচ্চা কি করে আসে। ওনারা বলে গেলেন বাড়ি গিয়ে জানাবেন বাকিটা। আমি আমার রুমে রৌদ্রকে ফিটার খাওয়াচ্ছি। বাবা এসে আমার বাহু ধরে আমাকে দাঁড় করালো। আম্মু আমার কোল থেকে রৌদ্রকে নিল, না হলে ও পড়েই যেত। আমি কিছু বলার আগেই বাবা আমার দু গালে চর বসিয়ে দিল। আমি যেন থমকে গেলাম। ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে আছি। আজ পর্যন্ত কেউ আমাকে বা আমার পরিবার নিয়ে কোনো কথা বলার সুযোগ পায়নি, আর আজ তোমার জন্য এত কথা শুনতে হলো আমাকে। আর কাল যেন এই বাচ্চাকে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা চলে গেল এগুলো বলে। আমি জানি না এখন কি করব। কান্না আসছে প্রচুর, তবুও নিজেকে সামলে নিলাম। আম্মু এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল। রাতে না খেয়ে শুয়ে পড়েছি। কাল সকালেই যাব চৌধুরী বাড়িতে।